নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে সম্প্রতি তিরিশে এপ্রিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার ঘোষণা করেছে জাতভিত্তিক জনগণনা আমাদের দেশে হবে আগামী 25-26-এ। এই জাতভিত্তিক জনগণনা ইতিমধ্যেই বিষয়টি কি তাই নিয়ে অনেকের আগ্রহ তৈরি হয়েছে এবং এ বিষয়ে আমরা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। জাতভিত্তিক জনগণনার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মোট জনসংখ্যা, বয়স, লিঙ্গ, ধর্ম, শিক্ষা, পেশা ইত্যাদি সম্পর্কে সঠিক ও বিস্তারিত তথ্য সংগ্রহ করা। উন্নয়ন ও পরিকল্পনা সরকারের নীতি নির্ধারণ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য সামাজিক সেবার জন্য তথ্যভিত্তিক পরিকল্পনা তৈরি করা। সম্পদ বন্টনের ক্ষেত্রে ঘনত্ব চাহিদা অনুযায়ী সম্পদ, বাজেট এবং সেবা বন্টন নিশ্চিত করা। অর্থনৈতিক বিশ্লেষণ, শ্রমশক্তি, বেকারত্ব, অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে অর্থনৈতিক নীতি প্রণয়ন করা। সামাজিক গবেষণা, জনসংখ্যার প্রবণতা, সামাজিক পরিবর্তন এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বোঝার জন্য তথ্য সরবরাহ করা। নির্বাচনী প্রশাসনিক কাজে ভোটার তালিকা প্রণয়ন, প্রশাসনিক এলাকার সীমানা নির্ধারণ এবং নির্বাচনী আসন বন্টনের জন্য তথ্য সংগ্রহ করা। এই হলো আমাদের জাতভিত্তিক জনগণনার মূল উদ্দেশ্য। কিন্তু একটা বিষয় যেটা আশঙ্কার কারণ, এই জাতভিত্তিক জনগণনার রিপোর্ট যখন পেশ হবে সেই সময় যে আমাদের জাতভিত্তিক যে অবস্থান, যে জাতিভিত্তিক বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে অর্থনৈতিক অবস্থান যে জায়গায়, সেই জায়গা থেকে কি কোনো অশান্তি উত্তেজনার সৃষ্টি হতে পারে, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব মাননীয় আমাদের খুবই কাছের মানুষ, সুচিকিৎসক মাননীয় শ্রী স্বপন কুমার জানা মহাশয়ের সাথে। স্বপন কুমার জানা একজন সমাজবিজ্ঞানীও বটে। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন বিষয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজকে আমরা তার কাছে এই বিষয়ে একটু শুনব। জাতভিত্তিক জনগণনা আগামী 25-26-এ এই জনগণনা হবে। আমাদের কেন্দ্রের ক্যাবিনেট, কেন্দ্রীয় সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে মন্ডল কমিশন 1990 সালে যখন ভিপি সিং সরকার ছিল, সেই সময় মন্ডল কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ব্যাপকভাবে দেশে অশান্তি আগুন ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই একটা মনের প্রশ্ন যাচ্ছে, এই জাতভিত্তিক জনগণনা আদৌ কতটা আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে মানুষের কতটা প্রয়োজন এবং আদৌ এতে দেশের আপামর মানুষের কোনো সমস্যার সমাধান হবে কিনা, এ বিষয়ে আপনার মতামত। আপনাদের সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে সশ্রদ্ধ অভিবাদন জানাই। যে জাত ভিত্তিক জনগণনা সরকার পক্ষ থেকে করার প্রস্তুতি বা শুরু হয়েছে 25-26 সাল, সেইটা জনগণের কতখানি প্রয়োজন পূরণ করবে, দেশের কতখানি উন্নতি ঘটাবে, বা এই গণনা করতে গিয়ে দেশের মূল জনতার মধ্যে যে বিভেদ, যে ফারাক রয়েছে সেটা অশান্তি সৃষ্টি করবে, সেটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। কিন্তু নীতিগতভাবে যে কোনো দেশের সরকার বা যে কোনো দেশের জাতিভিত্তিক জনগণনা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো হচ্ছে অর্থনৈতিক ভিতের উপর বা অর্থনৈতিক অবস্থার উপর জনগণনা। তারা কোন জাত, উপজাতি কিনা, শিডিউল কাস্ট কিনা, শিডিউল ট্রাইবস কিনা, বা অন্য হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান কিনা, এই ধরনের জাতি গণনার জায়গায় যদি অর্থনৈতিক ভিতকে সামনে রেখে বা অর্থনৈতিক অবস্থাকে সামনে দিয়ে জাতি গণনা করা হয় তাহলে খুব ভালো হয়। কিন্তু মনে রাখতে হবে যে সরকার
আহ, আমাদের জাতি গণনা করছেন, সেই সরকার আমাদের দেশে আহ, যে ব্যবস্থাপনা, যে উৎপাদন ব্যবস্থা, যে বিনিময় ব্যবস্থার নেতৃত্ব দেন, সেটা এক কথায় সাধারণ মানুষকে আমরা বলতে পারি একটা বাজারি ব্যবস্থা। এই বাজারি ব্যবস্থায় সবাইকে পণ্য কিনতে হবে। মানুষের খাওয়া, পড়া, থাকা, শিক্ষা, চিকিৎসা সব কিনতে হবে। সেখানে মানুষের আশা আকাঙ্ক্ষা এই ব্যবস্থাপনা শৃঙ্খলিত করে রাখে। আমি চাইলেই শহরে আসতে পারবো না, আমি চাইলেই বিদেশে যেতে পারবো না, আমি চাইলেই ভালো জায়গায় পড়াশোনা করতে পারবো না, আমি চাইলেই ভালোভাবে চিকিৎসা নিতে পারবো না। কারণ এই শ্রেণী বিভক্ত সমাজের এই অর্থনৈতিক ব্যবস্থা এবং শাসক শ্রেণীর দ্বারা পরিচালিত হয়ে একটা শৃঙ্খলে আবদ্ধ থাকে, শেকলে আবদ্ধ থাকে। এই শিকল ছিঁড়ে বেরিয়ে না আসা পর্যন্ত তাদের উন্নয়ন সম্ভব না। তো যে জাতি গণনা হচ্ছে, আপনারা জানেন বা অনেকে ইতিহাসের এই তথ্য জানেন যে 1872 সালে প্রথম ব্রিটিশ পিরিয়ডে আমাদের দেশে জনগণনা করা হয় এবং সেই জনগণনা করার মধ্য দিয়ে তারা একটা দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, দেশের উৎপাদন, দেশের বিনিময়, এই সমস্ত প্রশ্নগুলো তখন সামনে আসে। তারপর বড় আকারের কোনো জনগণনা হয়নি। 1931 সালে আরেকবার হয়। তো সেই তথ্যগুলো যথাযথভাবে জনগণের কাছে নিয়ে যাওয়া হয়নি। তো এইরকম একটা দেশে আপনারা সামাজিকভাবে জানেন দেশটা একটা সেমি ফিউডাল, মানে আধা উপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক দেশ। দেশটা কৃষিভিত্তিক দেশ এবং দেশের প্রায় কম বেশি 70% মানুষ গ্রামাঞ্চলে থাকেন এবং তারা কৃষির উপর নির্ভরশীল। তো আমাদের দেশের মূল জনতা বলতে তারা কৃষক, তারা ভূমিহীন কৃষক বেশি, গরিব কৃষক, মধ্য কৃষক এবং কারিগর সম্প্রদায়ের মানুষ, শ্রমজীবী মানুষ। তো এই মূল জনতা কিন্তু বিগত 78 বছরের তথাকথিত স্বাধীন ভারতে তাদের অবস্থার পরিবর্তন হয়নি এবং তারা আরো সামাজিক অনিশ্চয়তা, সামাজিক দুর্দশার মধ্যে তারা ডুবে রয়েছে। তাহলে যে ভিত্তিতে, যে প্রশ্নকে সামনে রেখে বর্তমান সরকার জনজাতি গণনা বা জনগণনার দিকে যাচ্ছেন, সেখানে কিন্তু তার উদ্দেশ্য দেশের দারিদ্র দূরীকরণ নয়, দেশের মানুষের খাওয়া, পড়া, থাকা, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যের অবাধ স্বাধীনতার পথে পা ফেলা নয়, বরং আস্তে আস্তে তাকে শৃঙ্খলিত করা। তো এইরকম একটা পরিস্থিতিতে যখনই জনগণনা কাজগুলো এগিয়ে যাবে, তখন বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের বিভিন্নভাবে প্রভাবিত করবে। যেমন ধরুন, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের এক ঘটনার রায়ে দেখা যাচ্ছে উপজাতি অনেক বেশি হয়ে গেছে, বা যে সংখ্যায় উপজাতির থাকার কথা তাতে দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে অনেক বেশি হয়ে গেছে, বা কোথাও কোথাও চাকরিতে যে সংখ্যায় উপজাতিদের থাকার কথা তা নেই এবং সেইটা নিয়ে বিভিন্ন অশান্তি, যেমনভাবে বলেছেন শ্রদ্ধেয় সাংবাদিক বলেছেন যে মন্ডল কমিশনের সময় যেভাবে মানুষে মানুষে দাঙ্গা, বিরোধ, দ্বন্দ্ব, এমনকি খুনোখুনিও ঘটে গেছিল, তো আবার না সেই ধরনের ঘটনা ঘটে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা এমন একটা দেশে বসবাস করছি, এমন একটা আর্থসামাজিক ব্যবস্থার মধ্য দিয়ে চলেছি যেখানে এই জাতিভিত্তিক জনগণনা তাকে আরো কিন্তু উস্কে দেবে, তাদের সামাজিক সমস্যাগুলোকে এমনভাবে উস্কে দেবে যেটা কিনা আমাদের সামাল দেয়া খুব মুশকিল হবে। দেশ হয়তো একটা গৃহযুদ্ধের মধ্য দিয়ে চলবে। এইরকম একটা পরিপ্রেক্ষিতে নীতিগতভাবে কিন্তু সবসময় মনে রাখা উচিত যে জনগণনা দেশের উন্নয়ন, দেশের মানুষের খাওয়া, দেশের মানুষের পড়া, শিক্ষা সমস্ত কিছু
উন্নয়নের জন্য কিন্তু জনগণনা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জনগণনা যদি ভিত্তি, উদ্দেশ্য, লক্ষ্য তার ভোট বা তার নিজের শ্রেণী স্বার্থে হয়, যে শাসক তাদের শ্রেণী স্বার্থে হয়, তাহলে কিন্তু অশান্তির বন্যা বয়ে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আজকের এই সুযোগে আমরা যে জনগণনা হবে সেটা আমরা বলছি যে এই জনগণনাকে যদি তারা অর্থনৈতিক দিক থেকে করেন খুব ভালো হয়। যেমন ধরুন একটা উদাহরণ দিই আপনাদের কাছে, যে 1947 সালের পর ব্যাপক মানুষ অভিবাসিত হয়, মাইগ্রেট করে। পূর্ববঙ্গ থেকে ছিন্নমূল মানুষ আমাদের দেশে চলে আসেন, যার ফলে পপুলেশনেতে, জনসংখ্যার ক্ষেত্রে একটা প্রভাব পড়ে। আবার আজকে যদি লক্ষ্য করেন বিভিন্ন গ্রামাঞ্চলে ব্যাপক পরিযায়ী শ্রমিক, স্বর্ণশিল্পী, কাপড়ের শিল্পী, তারা কিন্তু তাদের গ্রামে নেই, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই, সে বোম্বাই বলুন বা কাশ্মীর বলুন বা কন্যাকুমারী মানে কেরালা বলুন, আর উত্তরে জম্মু কাশ্মীর বলুন, বা পূব পশ্চিমের নাগাল্যান্ড এইসব বলুন, বা গুজরাট বলুন, সব জায়গাতে গ্রামকে গ্রাম মানুষ কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। তাদের সার্ভে করা এবং তাদেরকে জনগণনার মধ্যে এনে সত্যকে তুলে ধরা কিন্তু একটা খুব কঠিন কাজ, এবং সেই কাজ মনে হয় না সরকার করে উঠতে পারবে। তো এই যে ব্যাপক জনগণ পরিযায়ী হচ্ছেন এবং একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাচ্ছেন, যেতে বাধ্য হচ্ছেন, সেই জায়গাটাও কিন্তু আমাদের জনগণনায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই সংক্ষেপে এই কটি কথা আপনাদের জানাচ্ছি, এবং জানাতে পেরে আমরা গর্বিত। সংবাদ সোচ্চারকে আমাদের আর একবার সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। ডাক্তারবাবু, একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মানে স্বাধীনতার পর থেকে সমাজের উচ্চ বর্ণের মানুষরাই তারা কিন্তু বেশিরভাগ সুবিধে ভোগ করে আসছেন। দেখা যাচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, সামাজিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে বলুন, খেলাধুলার ক্ষেত্র থেকে শুরু করে যে কোনো পেশায় উচ্চ বর্ণের এক শ্রেণীর মানুষ তারাই কিন্তু বেশি সুবিধা ভোগ করে। এবার যদি জাতিভিত্তিক জনগণনার কারণে যদি দেখা যায় সেই উচ্চবিত্ত মানুষের, উচ্চ বর্ণের মানুষদের সংখ্যাটা 10 বা 15% দাঁড়িয়েছে, আর বাকি শতাংশটা 70, 80 বা 85% দাঁড়িয়েছে, সেক্ষেত্রে দেশের সম্পদ বন্টনের যে একটা বৈষম্য একটা তৈরি হবে। ধরুন যাদের সংখ্যা বেশি তারাই তো বেশি অধিকারের দাবি করবেন। সেই জায়গায় তো উচ্চবর্ণে যারা এতদিন বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে এসছে, তারা তো মারাত্মকভাবে রিয়াক্ট করবেন এবং সেখানে একটা বিশাল অশান্তির আবহাওয়া তৈরি হবে। হ্যাঁ, এই প্রশ্নে সমাজবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষামালা হচ্ছে যে কেন উচ্চ বর্ণের মানুষ বেশি সুযোগ সুবিধে পায়। সমাজবিজ্ঞানের নিয়মই হচ্ছে যে উৎপাদন ব্যবস্থা, যে বিনিময় ব্যবস্থা রয়েছে, সেটা আমরা আগেই বলেছি, এক কথায় বাজারি ব্যবস্থা। বাজারি ব্যবস্থায় যার কেনার ক্ষমতা আছে সেই কিনতে পারে। তো আমাদের দেশে ব্যাপক মানুষের, আমি যখন মূল জনতার কথা বলি, যে কৃষক, শ্রমজীবী মানুষ, কারিগর, তাদের কিন্তু তারা শৃঙ্খলিত, তারা পরিশ্রম করেন, তারা দেশের সম্পদ উৎপাদনে তাদেরই ভূমিকা একমাত্র গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, একমাত্র। কিন্তু তারা সম্পদের ভাগীদার হিসেবে, সম্পদের অংশীদার হিসেবে তারা কিন্তু সমানভাবে পান না। সেখানে তাকে বাজার থেকে কিনতে হয়, মানে ফেলো করি মাখো তেল নীতি। যে বাজারি ব্যবস্থা এখানে চলছে, তাহলে যার অর্থনৈতিক অবস্থাটা ভালো তিনিই কিনতে পারবেন, আর যার ভালো নয় তিনি কিনতে পারবেন না। আবার সবার যে অর্থনৈতিক অবস্থা ভালো হলেই কিনতে পারবে এমন নয়। গ্রামেও অনেক সম্পন্ন মানুষ থাকেন, কিন্তু সে গ্রামে থাকার কারণে সে শহরের সুযোগ সুবিধে পায় না। কারণ যে দেশ একটা শ্রেণীবিভক্ত সমাজ, যে দেশের মানুষ, জনগণ শ্রেণীবিভক্ত, যে দেশে শহর গ্রাম রয়েছে, যে দেশে সরকার বাজারি ব্যবস্থার নেতৃত্ব দেয়, সেখানে কিন্তু
এই সমস্যাটা হবে। কি হবে না, যারা উচ্চবিত্ত, উচ্চবিত্ত মানে তাদের নাম পদবি তাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী নয়, তারা উচ্চবিত্ত অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে যারা সবল, অর্থনৈতিক সামাজিক রাজনৈতিকভাবে যারা সবল, তারাই সুযোগ সুবিধে নেবে। অতএব জনগণনার যে মূল উদ্দেশ্য একটা দেশের জনগণকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের উন্নয়ন ঘটানো, দেশে বিজ্ঞানের উন্নয়ন ঘটানো, দেশে সম্পদ সৃষ্টির উন্নয়ন ঘটানো, দেশের সম্পদের সমবন্টনের ব্যবস্থা করা, এটা হয়ে যাবে আকাশ কুসুম কল্পনা। কেননা দেশটা মানুষ শ্রেণী বিভক্ত এবং সেখানে বাজারি ব্যবস্থা চালু। সেখানে একটা মনে রাখতে হবে যে একজন উচ্চবর্ণের মানুষকে আমরা দোষী করতে পারি না, কারণ সে যে ব্যবস্থার মধ্য দিয়ে, যে সামাজিক চলনের মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, সেই সামাজিক চলনটাকে আমাদের বুঝতে হবে, আর্থসামাজিক ব্যবস্থাটা বুঝতে হবে, উৎপাদনটা বুঝতে হবে, তার বিনিময়টা বুঝতে হবে। আমাদের দেশের উৎপাদন নিয়ে যদি দু চার কথা বলা হয় তাহলে বোধহয় আপনাদের আরো বিষয়টা পরিষ্কার হবে। আমাদের দেশের উৎপাদন ব্যবস্থায় আপনারা দেখবেন যে মূল জনতা গ্রামাঞ্চলে থাকেন, তারা কৃষক। তো কৃষক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র জমি, ছোট ছোট জমির মালিকানা, যাদের জমি আছে, আমি ভূমিহীন কৃষক বা গরিব কৃষকদের কথা বলছি না, যাদের জমি আছে, যারা নিজেদের জমিতে চাষ করেন বা শ্রম ভাড়া করে চাষ করেন, সেই কৃষকরা ক্ষুদ্র ক্ষুদ্র মালিকানা থাকার ফলে তাদের ভাবনা চিন্তা এবং তাদের দর্শনের মধ্যে এক দেশদর্শিতার জন্ম হয়। তারা নিজেরা ভাবেন আমরা অন্যের থেকে আলাদা, সেই জন্য তাদের মধ্যে ঐক্য হয় না। এটা কিভাবে বুঝবেন? এটা বুঝবেন এই জায়গায়, গ্রামাঞ্চলের বাজারেও অনেক রেষারেষি হয়। আজকে কোন বাজারে গেলে দাম বেশি পাওয়া যাবে বা কোনো কৃষক তার উৎপাদনের বা উৎপাদন গবেষণা অন্যজনকে বলতে চায় না। এটা এই নিয়ম, যেটা দীর্ঘদিন ধরে ৭৮ বছর ধরে শুনেছি। এগুলো গ্রাম্য ঝগড়া। আসলে এগুলো গ্রাম্য ঝগড়া নয়, এগুলোর পেছনে রয়েছে যে ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদন, ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদন মালিকানা এবং ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ন্ত্রণ, সেটাই জন্ম দেয় তাদের চেতনাতে এই ধরনের একদেশদর্শী ভাবনা, যে ভাবনা পরস্পরের মধ্যে ঐক্য না করে সংঘর্ষ ঘটায়। তো স্বাভাবিক কারণে যে উদ্দেশ্য নিয়েই জনগণনা করা হোক না কেন, সেটা জনগণের পক্ষে কখনো যাবে না। কারণ মনে রাখতে হবে, এটা একটা বাজারি ব্যবস্থা। এটাতে জনগণের সাথে জনগণের সম্পর্ক কেবল নগদ মূল্যের বিনিময়ে, সেখানে উৎপাদন অবরুদ্ধ। এইরকম একটা জায়গা আপনাকে ভাবতে হবে। শুধু আমরা উচ্চ বর্ণের মানুষ এতদিন লাভ পেয়ে এসছে, অতএব নিজ বর্ণের মানুষকে দিতে হবে, এরকম প্রচুর সংগঠন আছে। আমি তো পুরুলিয়া বাঁকুড়াতে এরকম অনেক সংগঠন দেখেছি যারা নিজ বর্ণের অধিকারের জন্য লড়াই করে। সেটা একটা ফিউটাইল অ্যাটেম্প। মানে এই কারণে যে কেন নিজ বর্ণের মানুষ তারা পিছিয়ে পড়লো, তার কারণ শুধু সরকারকে দোষ দিলেই হবে না। তার কারণ যে উৎপাদন ব্যবস্থা চালু আছে, যে বিনিময় ব্যবস্থা চালু আছে, যেটা সারা দেশে যে আর্থসামাজিক ব্যবস্থা চালু আছে, সারা দেশময় যে বাজারি ব্যবস্থা চালু আছে, তার মধ্যে এর কারণ নিহিত রয়েছে। এই কারণগুলো থেকে বিচ্ছিন্ন করে কোনো জনজাতিকে বা কোনো পিছিয়ে পড়া সম্প্রদায়কে সে উন্নতি বা তাদের খাওয়া পড়া থাকা শিক্ষা চিকিৎসার স্বাধীনতা দিতে পারবে না। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম মাননীয় শ্রী স্বপন কুমার জানা মহাশয়ের কাছ থেকে আগামী জাতভিত্তিক জনগণনার কি রূপরেখা হতে চলেছে, কি আশঙ্কা আমাদের মধ্যে জাগছে, সেই বিষয়ে উনি বিস্তারিত তথ্য সহ বিভিন্ন রকমভাবে উনি ব্যাখ্যা করেছেন। আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে তাকে ধন্যবাদ দেবো। তিনি এইভাবেই আমাদের সাথে বিভিন্ন বিষয় কিন্তু তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা আশা করব ভবিষ্যতেও তিনি এইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। নমস্কার, ভালো থাকবেন।